শ্রী তিনি সত্যি আজ আমাদের চোখের সামনে হয়তো নেই, কিন্তু এক্ষুনি শ্রীমতী অর্পিতা দাস যে সঙ্গীতটি পড়ে মনের চোখের ভেতর দিয়ে দেখতে পেলাম আমাদের সর্বজনপ্রিয় শিল্পী সংঘের পরম প্রিয় বন্ধু শ্রী অমিত ঘোষ এবং আমাদের সকলের পরিচিত পুলকদা। আমি তার জন্মের তারিখটা বলছি 27 নভেম্বর 1949। হয়তো দীর্ঘদিন পেরিয়ে এসেছে, হয়তো তারই চলে যাওয়া জীবনের প্রবাহের সমার্থক গত 19 মে
বেদনা নয়, কোনো অশ্রু নয়। তিনি যেন সেই আমাদের চিরন্তন হিন্দু শাস্ত্র উপনিষদের যে রূপরেখা আমরা রবীন্দ্রসঙ্গীতের মাধ্যমে দেখেছি, সেইভাবেই জীবন এবং মরণ এই দুটোর মধ্যেকারের কাঁটাতারের বেড়া টপকে যেন গৃহ থেকে গৃহান্তরে গেছেন। তাই আমরা আজকে তাকে, তার কর্মজীবনকে শ্রদ্ধায় স্মরণ করব। সেই জন্যই আমরা সকলে এখানে মিলিত হয়েছি। এখানে তার একটি প্রতিকৃতি রয়েছে। আমি অনুরোধ করব এখানে এসে পুষ্পার্ঘ্য নিবেদন করে তাকে শ্রদ্ধা জানানোর জন্য। আমি শিল্পী সংঘের পক্ষে যারা আছেন তাদের অনুরোধ করছি, এবং তাদের সঙ্গে সঙ্গে আরও যারা ইচ্ছুক তারাও এসে এখানে প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য নিবেদন করুন, এটাই আমার অনুরোধ। তার সঙ্গে সঙ্গে অর্পিতাকে আমি আরেকটি সঙ্গীত পরিবেশনের জন্য ডেকে নিচ্ছি। এই কাজটা চলুক, আপনারা পুষ্পার্ঘ্য নিবেদন করুন এবং অর্পিতা আমাদের আরেকটি গান শোনান। সংস্কৃতির প্রেম তার মধ্যে ছিল, তার উত্তরাধিকার ছিল তার মধ্যে। কারণ তার পিতা শ্রদ্ধেয় শ্রী দাশরথী ঘোষ সম্ভবত মধ্য হাওড়ায় প্রথম একটি সাংস্কৃতিক শিক্ষাকেন্দ্র প্রতিষ্ঠা করেছিলেন। বোধহয় 5 বছর বয়স হবে, তখন থেকে আমি সেইখানে নৃত্য শিক্ষার জন্য ছাত্রী হিসেবে ভর্তি হয়েছিলাম, এবং তার পরিবারের সকলের মধ্যে এই সাংস্কৃতিক চেতনা ছিল। তিনিও লালন করেছিলেন সেই চেতনাকে, এবং অবশেষে
এই শিল্পী সংঘের মাধ্যমে তিনি নিজের সেই চেতনাকে উন্মোচিত বিকশিত করার একটি সুযোগ পেয়েছিলেন এবং সেই জন্য ঝাঁপিয়ে পড়েছিলেন এর সমস্ত কাজের মধ্যে। আমি এখন বর্তমানের যিনি সম্পাদক সেই শ্রী শঙ্কর ঘোষ মহাশয়কে অনুরোধ করছি তার নাট্য চর্চা, তার শিল্পী সংঘে কর্মজীবন এইসব নিয়ে সংক্ষেপে দু এক কথা আমাদের জানানোর জন্য। লোকের সঙ্গে ঝগড়া, ভীষণ ঝগড়া, তো ঝগড়াটা এমনই হতো, ও 2003 সাল থেকে আমাদের দলের সম্পাদক ছিল, তো ওরই তত্ত্বাবধানে আমরা কাজ করতাম বিভিন্ন জায়গায়। ওর লেখনীর এত কদর ছিল, ভীষণ ভালো লিখতো। তো ওকে দিয়ে আমি বলতাম, পুলক এই লেখাগুলো কিন্তু আমার আজকেই চাই। পুলকগুলো কি করে করবো, দাঁড়া আমি অফিস যাই। আমি ঠিক আছে, আমি ওকে এই চাপে রাখতাম যে অফিসটা ও বলুক আর আমি ওকে বলবো আজ বিকালে নিয়ে আয়। এইটাই একদম আমার একদম অঙ্ক কষা ছিল। সেই অঙ্ক কষা থেকে পুলক যেই অফিস যেত, আমি পুলককে একবার মাঝে ফোন করে ওকে একটু, তখন তো 2003 সালে অতটা মোবাইল আসেনি, একটু ল্যান্ডলাইনে ফোন করে ওকে একটু মনে করিয়ে দিতাম। সেই মনে করানোটা সঙ্গে সঙ্গেই ও বলতো ঠিক আছে ঠিক আছে, আমি জানি তুই কি বলবি। আমি বলে আমি বুঝতে পারতাম নিশ্চয়ই ও ছিল একজন ম্যানেজিং ডিরেক্টরের পিএ। ভীষণ ভালো ইংরেজির স্টক অফ ওয়ার্ড ছিল, আমরা সবাই ওর পেছনে পড়ে থাকতাম। আর অ্যাডমিনিস্ট্রেশনটা এত ভালো চালাতো, ঝগড়া হতো ঠিকই আছে, কিন্তু অ্যাডমিনিস্ট্রেশনটাও খুব পুঙ্খানুপুঙ্খভাবে চালাতো। আর আমাকে ভালোবাসতো বলে ঝগড়াটা হতো। আমি ভীষণ কাজ পাগল ছিলাম, তো ওই পুলক কি করতো, আমাকে তার লেটার প্যাড দিয়ে দিবি। আমি তখন তো কম্পিউটারের ব্যাপার নেই, তখন কোথাও ওই ক্যাফেটেরিয়াও নেই, কিছুই নেই। সেই লেখাগুলো ও অফিসের কম্পিউটারের হার্ড ডিস্কের মধ্যে রেখে দিত। সেই লেখাগুলো ও কম্পিউটারে বসে বসে নিজে নিজে লিখে আনতো, আর যদি না লিখে আনতো ওই ঝগড়াটা আমার লেগে থাকতো। না রে আমি ভুলে গেছি, এরকম আমার অফিসের সেক্রেটারি এই ব্যাপার হয়ে গেছে, আমি কালকে এনে দেবো। আমি কালকে এনে দিলে আমার লেখাটা তো আমাকে পৌঁছতে হবে, এখানে স্পিড পোস্ট করতে হবে, এত দেরি হয়ে যাবে। তো লিখে আনতো এবং এতটা বেশি মন দিয়ে কাজ করতে বলে আজকে 2003 সাল থেকে 2021-এ এসছে শিল্পী সংঘ, তার হাত ধরেই আজকে 2003 থেকে 2018 অবধি ও আমাদের সম্পাদক ছিল। সেই সম্পাদকীয় কাজ থেকে ও তখন বোম্বাগড়ের রাজা ওর শেষ অভিনয়। ও বললো, দেখ আমার শরীরটা খুব খারাপ হচ্ছে, আমার ভালো লাগছে না, আমি ওই 2016-তেই ও বোম্বাগড়ের রাজা করল। সেই বোম্বাগড়ের রাজাতে ও ধরে ধরে অভিনয় করত এবং ওর একটা লাস্ট সিনে একটা ছোট্ট পাঠ ছিল সওদাগর। সেই সওদাগরটাও তখন চশমাটাও ওর থাকতো না। তখন আমাদের দলের সঞ্জয় তাকে বলতো, সঞ্জয় আমি কিন্তু ঢুকবো, তুই আমার হাতটা ধরে ধরে আমাকে বাইরেটা ঠিক করে নিয়ে যাবি। এই হচ্ছে পুলকের ছোট্ট ছোট্ট গল্প। আরো কোকিল স্যার, অগ্নিকিশোর, তারপরে তৃতীয় পুরুষ, সাজানো বাগান, বিভিন্ন বিভিন্ন নাটকে জমিয়ে মজা করে অভিনয় করেছিলাম, কিন্তু আজকে নেই। আর ওর সম্পাদকের দায়িত্বটা আমার কাঁধে এসে পড়তেছে, আমার খুব ভার লাগছে। আমি আজকে যদি পুলককে আরো পেতাম, আমার মনে হয় দল আজকে যেখানে যে অবস্থায় দাঁড়িয়ে আছে, আরো হয়তো আমি 70 ভাগ এগিয়ে থাকতাম। জানি না
পুলক হয়তো এটাই চাইছে যে তোদেরকে দিয়ে দেখব তোরা কতটা কাজ করতে পারিস। পুলক, তুই যেখানে থাক, ভালো থাক, দলটাকে একটু দেখিস। সম্ভবত বহুদিনের একসাথে পথ চলার সাথী, নাট্য সংগ্রামী আমাদের এই মধ্য হাওড়া অঞ্চলে সত্যি কথা বলতে গেলে তেমন কোনো নাট্য দল ছিল না। আমরা হয়তো সেই জন্যই ভেবেছিলাম, এবং তার সঙ্গে সঙ্গে নাটকের প্রতি প্রেম তো ছিলই। সেই চিন্তাভাবনা থেকেই এই নাট্যদলের সূচনা, এবং এত দীর্ঘ পথ আমরা পেরিয়ে এলাম। দলটা বালক অবস্থা থেকে কৈশোরে উত্তীর্ণ হয়েছে, দেখতে দেখতে হয়তো যৌবনের পথে এগিয়ে যাবে, কিন্তু সেই যৌবনের দামাল হাওয়া অমিতার দেখা হলো না। তিনি যদি থাকতেন তাহলে এই যে আজকে যেখানে দলটা দাঁড়িয়ে আছে, তাহলে আরো এগিয়ে যাচ্ছে এটা তিনি দেখতে পেতেন, এবং আমরাও দেখতে পেতাম, কারণ তার সেই সহায়তার হাতটা থাকতো আমাদের সঙ্গে। তবুও আমরা মনে করি তার হাত আমাদের সবার মাথার উপর আছে এবং থাকবে। কর্মজীবনে তিনি জিইসিতে কাজ করেছিলেন এবং তারপর কির্লোস্কারে। আমরা তো সবাই তাকে এখানে নাটকের লোক হিসেবে চিনি, নাটক পাগল মানুষ হিসেবে চিনি, পাড়ার লোক হিসেবে চিনি, বন্ধু, সুহৃদ, দাদা, অনেক হিসেবে তাকে চিনি। এখানে তার কন্যা উপস্থিত আছেন, তার সহোদররা উপস্থিত আছেন, পরিবারবর্গ উপস্থিত আছে। কিন্তু অফিসে অমিতটা কেমন, সেই অফিসে অমিতটাকে চেনবার জন্য আমরা মঞ্চে এখন ডেকে নিচ্ছি তাঁরই সহকর্মী শ্রী অঞ্জন রায়চৌধুরীকে। আমি অনুরোধ করব তিনি মঞ্চে এসে তার সহকর্মী শ্রী অমিত ঘোষ সম্পর্কে স্মৃতিচারণ করুন। বা পুলক দা, এই নামটা আমার কাছে একদম পরিচিত ছিল না একটা সময়, কারণ জিইসি থেকে চাকরি ছাড়ার পরে একটু দিন বেশি বয়সেই আমাদের ডাব্লিউএল গ্রুপে উনি জয়েন করেন। মানে অফিসে আমি মানে আমার কোম্পানিতে আমি ওনার সিনিয়র ছিলাম, মানে অভিজ্ঞতার দিক থেকে, মানে চাকরির তারিখের দিক থেকে আর কি। তো আমরা ঘোষদা বলতাম, অফিসে আমরা ওনাকে ঘোষদা বলেই ডাকতাম সকলে। ওনার নাম যে পুলক বা অমিত, এটা আমরা অনেক পরে জেনেছি বা অফিসিয়ালি জেনেছি। যদিও আমি দীর্ঘদিন থিয়েটারের সাথে যুক্ত, কিন্তু ওনার সাথে দীর্ঘদিন কাজ করার পরেও অনেক পরে আমি জানতে পেরেছি যে ঘোষদাও কোনো একটা থিয়েটার দলের সাথে যুক্ত, এবং উনি নিয়মিত থিয়েটার চর্চার মধ্যে আছেন। আমার কাছে খুব অবাক লেগেছে, আপনি লুকিয়ে রাখলেন কী করে আর কি। সেটাও একটা ওই যে কথাটা শঙ্করদা বলছিলেন যে দলের কাজটা অফিসে করা, আমরা যারা অফিস এবং থিয়েটার দুটোই করি আর কি, তারা ওই চুরিটা করি আর কি সবসময়। একটা অকথিত বা অলিখিত একটা সত্য যে আমরা অফিসে চুরি করি, সময় চুরি করি, কাগজ চুরি করি, মানে কাগজপত্র প্রিন্ট আউট নিয়ে। আমাদের দলগুলোর তো সেরকম সামর্থ্য সবসময় থাকে না, আর সময়ও সবসময় থাকে না, তো আমরা ওই সময়টা ম্যানেজ করি ওটাকে আর কি। ওটা সৎ চুরি আমরা মনে করি যারা আমরা থিয়েটার করি। তো এটা জানার পর থেকে ঘোষদার সাথে আমার একটা মানে আরও একটা ঘনিষ্ঠ জায়গা তৈরি হলো অফিসে, যেটা আর পাঁচজনের সাথে স্বাভাবিকভাবে তারা আমার অফিস করি, মেয়ারে অফিস করি, কিন্তু ঘোষদা আমার থিয়েটারের বন্ধু হয়ে গেলেন ওখানে। তো অফিসে ঘোষদা অসম্ভব দক্ষতার সাথে অফিসের কাজগুলো সামলাতেন। তখন আমাদের কোম্পানিটা অনেক বড় ছিল, আমাদের কোম্পানির প্রায় 24টা ব্রাঞ্চ ছিল অল ওভার ইন্ডিয়াতে। উনি ছিলেন সেক্রেটারি কাম পিএ টু চেয়ারম্যান এবং এমডি দুজনের পার্সিয়ালি। তো
তো ওনাদের যাবতীয় ড্রাফটিংয়ের কাজ এবং যাবতীয় নিয়মিত যে সমস্ত ব্যাংকিংয়ের কাজ সেইগুলো ম্যানেজ করার পরেও উনি কিন্তু ওই সময়টার মধ্যেই থিয়েটারের কাজটাও করতেন ওর ফাঁকে ফাঁকে। ওই ছোটোবেলায় বাচ্চারা যেমন কমিক্সের বই বা পড়ার বই নিচে লুকিয়ে পড়ে সেইভাবে কাজ করতেন বসে। এবং সেই সুযোগটা আমি বহুবার নিয়েছি, আমার দলের জন্যও নিয়েছি আর কি, যে বুঝতে আমার দলে একটা স্ক্রিপ্ট একটু রেডি করতে হবে, যেহেতু ওনার টাইপিং স্পিডটা অনেক ভালো। আমি করলে 7 দিন লাগবে, উনি করলে 2 ঘন্টা লাগবে, আমি ওনাকে বলতাম। এবং উনি মানে অম্লান বদনে সেটা বলতেন, থিয়েটারের কাজ তো দিন না, রেখে যান আমার টেবিলে, ডান দিকটায় রাখবেন না, ওখানে সাহিত্যের কাগজ আছে, বাঁ দিকটায় রেখে যাবেন। উনি একটা কর্নারে বসতেন একদম আমাদের অফিসের শেষ প্রান্তে, একটা কিউবিকল ছিল জাস্ট এমডিদের ঘরগুলোর সামনে আর কি। ঘটনাচক্রে ওই কিউবিকলটা এখন আমি বসি। তো এবং ওখানে বসার পর থেকে আমার খুব মনে পড়ে আর কি ঘোষদার কথা। ঘোষদা যখন মাঝখানে আমি কোম্পানি ছেড়েছিলাম, পরে আবার জয়েন করেছি, তো যখন একটা গ্লানি আমার মধ্যে ছিল যে ঘোষদা যখন চলে গেলেন সেই খবরটা আমি পাইনি, মানে অফিসের কারণেই পাইনি, হয়তো অফিস থেকে আমি ডিটাচড হয়েছিলাম বলে খবরটা আমার কাছে পৌঁছয়নি। আর সেখানে আমারও কিছুটা খামতি ছিল অবশ্যই, যে আমি অফিস পরবর্তী যোগাযোগটা ঘোষদার সাথে সেভাবে রাখতে পারিনি। তো আমি যখন আমার দলেরই আরেকটি ছেলের মাধ্যমে খবরটা পেলাম যে শুনেছো তোমাদের অফিসে যিনি কাজ করতেন শিল্পী সঙ্গে উনি গত হয়েছেন, আমি খুব শক পেয়েছিলাম যে সত্যি তো আমি এতটা অমানবিক হলাম কী করে যে অফিসটা ছাড়ার পরে সেভাবে ওনার সাথে যোগাযোগটাই রাখলাম না, অথচ থিয়েটারের সাথে তো আমি যুক্ত আছি, বুঝতার সাথে যোগাযোগটা ছিল না। তো আজকে সেই ক্ষমাটা আমি চাইতে পারছি ঘোষদার কাছে, এটার জন্য শিল্পী সংঘকে ধন্যবাদ বা শঙ্করদাকে ধন্যবাদ, যে ওই গ্লানিটা কিছুটা হলেও হয়তো আমি মুক্ত হতে পারবো মানসিক জায়গা থেকে। তো ঘোষদার থিয়েটার চর্চাতে কেমন ছিলেন সেটা আমার কাছে খুব বেশি জ্ঞাত নয়, কারণ আমি ঘোষদার সাথে পাশাপাশি দাঁড়িয়ে থিয়েটারটা করিনি। শুনেছি যে উনি খুব দক্ষভাবে একটা দলকে চালিয়ে নিয়ে যাচ্ছেন, শঙ্করদাদের কাছেই শুনেছি যখন কর্কট প্রযোজনা হয়েছে, এবং অফিসে দেখেছি উনি কাজ করেছেন। কিন্তু অফিসের দক্ষতার কথা আমি বলতে পারি যে এই ডিসিপ্লিনটা আমরা মনে হয় থিয়েটার থেকেই শিখেছি আর কি, যে কোনো কাজকে মানে কমিটমেন্ট কীভাবে মেনটেন করতে হয়, কমিটমেন্ট বিষয়টা কী, সেটা থিয়েটারের হোক বা অফিসের হোক, সেটা বোধহয় ওইভাবেই হয় আর কি। মানে এত ডিসিপ্লিন রয়েছে, কোনোদিন উচ্চস্বরে কথা বলতে ঘোষদাকে শুনিনি, কারোর সাথে কোনো বচসা ঝগড়া, এটা কিন্তু আজ ঘোষদা নেই বলে বলছি না, মানে এটা বরাবরের আর কি, অযাচিত প্রশংসা নয়, এটা ঘোষদার প্রাপ্য প্রশংসা। যে কখনো এবং কখনো সবথেকে বড় কথা, ওনার বিরক্তিটা হলে উনি না চুপ করে থাকতেন। মানে কিছুটা স্টাডি করা খুব বেশি দিন মিশার পরে আমি বুঝতে পেরেছিলাম যে ঘোষদা হঠাৎ করে একটু চুপ করে আছেন, মানে কোনো একটা বিষয় ওনার পছন্দ হয়নি, কিন্তু উনি প্রকাশ্যে তার কোনো জোরদার অভিব্যক্তি নেই বা কথাও নেই। আমি হয়তো বললাম কি ঘোষদা আজকে একটু ডাউন আছে মনে হচ্ছে, আর বলো না এই হয়েছে, মানে তখন আমি বুঝতে পারলাম যে কোনো একটা বিষয় উনি অসন্তুষ্ট বা কোনো একটা, কিন্তু তার কোনো বহিঃপ্রকাশ নেই আর কি, দেখে বোঝা যাচ্ছে না যে উনি ওনার কাজগুলো কিন্তু টাইমে করছেন, উনি সময় অফিস আসতেন, পাংচুয়াল ছিলেন, কোনো একদিন দেরি হয়ে গেলে ভীষণ অস্বস্তিতে ভুগতেন আর কি, যে আজকে একটু দেরি হয়ে গেল, বুঝলেন, চারবার চারদিকে তাকাতেন লোকের সময় যে আমার দেরি হয়ে গেল। আমার বেরোনোর ক্ষেত্রেও তাই ছিল আর কি, যেহেতু যেটা হয়, যেহেতু উনি সেক্রেটারি ছিলেন, অনেক সময় অনেক অধিকন্তু সময় অনেকে থেকে যেতে হতো অফিসে, তার জন্য অসন্তোষ বা অসন্তুষ্ট হওয়া কখনো দেখিনি আমি। আমার দলের প্রচুর কাজ ঘোষদাকে দিয়ে করেছি, যে ন্যায্য অন্যায্য যাই হোক, মানে যেটা শঙ্করদাও বলছিলেন যে ঘোষদার অসম্ভব ভালো ভোকাবুলারি ছিল, স্টক অফ ওয়ার্ডস এত ভালো ছিল যে আমি শুধু বিষয়টা বলতে এটা করতে হবে, মানে আমাকে এই একটা এরকম আবেদন করতে হবে, আমার বলতে আপনি সংস্থার নামটা লিখুন, ম্যাটারটা আমাকে একটু বলে দিন, আমি 4টে পয়েন্ট লিখে দিয়ে ঘোষদাকে চলে আসতাম। তো এবং দেখতাম সেটা আমার এই বেলা আমার হবে না, আমাকে ও বেলায় বলবেন, এবং ঠিক 5টা বা 5:15টার সময় ঘোষদা আমার মানে কিউবিক্যালটা পাশে এসে দাঁড়াতেন, অঞ্জল ওটা লাগলে আপনি নিয়ে নিতে পারেন, আবার টেবিলে রাখা আছে, আমি এনে দিচ্ছি না, তাহলে আবার লোকজন দেখতে পাবে, আপনি ওদিকে যখন যাবেন আমার টেবিল থেকে নিয়ে নেবেন। মানে অদ্ভুত শান্তভাবে পুরো বলতেন পুরো বিষয়টা, এবং কাজটা হয়ে যেত, এবং ঘোষদার কাছে আসে মানে জেনে আমি আর আমার দেখার প্রয়োজন পড়বে না, আমি বাড়ি নিয়ে চলে। তো এই বিষয়গুলো ঘোষদার হয়েছে। আর থিয়েটারের
যা বলার বাকিরা বলবেন। অফিসে ঘোষদা এমনই ছিলেন, ঘোষদা এভাবেই থাকুন, আমাদের মনে থাকবেন, থিয়েটারে তো নিশ্চয়ই থাকবেন। কারণ আমি প্রাণে বিশ্বাস করি যে থিয়েটারে শিল্পীর মৃত্যু হয় না। যারা থিয়েটার করেন তারা থিয়েটারে আজীবন বেঁচে থাকেন, অন্যদের মাধ্যমে, অন্যভাবে। নমস্কার। ধন্যবাদ। ওনার সহকর্মীর কাছ থেকে আমরা জানতে পারলাম অফিসে উনি কেমন ছিলেন, যে রূপটা আমাদের কাছে সম্পূর্ণ অপরিচিত ছিল, তবুও কিছুটা নিশ্চয়ই মেলে। কারণ তার স্বভাবগত যে চরিত্র, উনি বললেন আমরাও কিন্তু সেটাই দেখেছি। আমি এখানে তার পরিবারের পক্ষ থেকে তার জামাতা শ্রী রূপক ব্যানার্জি আছেন, তাকে মঞ্চে আহ্বান জানাচ্ছি। তার পরিবারের প্রতি সমবেদনা তো আমাদের আছেই, কিন্তু তবুও এই কথা নিশ্চয়ই বলবো যে তিনি সবসময় আমাদের মধ্যে আছেন এবং থাকবেনও। গুণী সদস্যগণ, শঙ্কর কাকা, টনি কাকা, তরুণ কাকা এবং আরও অনেকে, তাদেরকে আমি আমার তরফ থেকে নমস্কার জানাই। আজকে আমি বেশিক্ষণ সময় অপব্যয় করব না, কারণ এমনি কবির ভাষায় বলতে ইচ্ছে করে একটা কথা, একটা লাইন হঠাৎ করে মনে পড়ে গেল যে কণ্ঠ আমার রুদ্ধ আজকে বাঁশি সঙ্গীত হারা। আমার গলাটা খুব বসে আছে, আমি কথা বলতেও পারছি না, কিন্তু যেহেতু আমার শ্বশুরমশাইয়ের একটা স্মরণ সভা এবং আমাকে দাঁড়াতে হবে, সেই কারণেই আমি এগিয়ে এসেছি। আমি এমনি একটু অসুস্থ, দু একটি কথা বলে আমি আপনাদের কাছ থেকে বিদায় নেব। প্রথমে আমি একটা কথা আপনাদের সামনে বলে দিই যে আজকে যে এই স্মরণ সভা, এই স্মরণ সভাতে তারই পরিবারের কোনো সদস্য, যেমন আমিও, সে এসে বা তারা এসে যদি কোনো রকম তিনি এই ছিলেন ওই ছিলেন, এই কথা ঠিক আমার ঠিক বোকা বোকা লাগে। অ্যাকচুয়ালি যারা তাদের সঙ্গে যুক্ত তারা বেশি ভালো বলতে পারবে না। আমি তো খুব কম সময় ওনাকে দেখেছি, আমার বছর 10 বিবাহ হয়েছে এবং 10 বছরে আমি ওনাকে যতটুকুনি চিনেছি সেটা হচ্ছে যে উনি খুব জেনারেশন ওয়াইজ উনি মিশতে পারতেন। এই জিনিসটা আমার মনে হয় যে যে জেনারেশনের তার সঙ্গে সেইভাবে যে মেশার ব্যাপারটা, সেই জিনিসটা তার মধ্যে ছিল, এটা আমি বলতে পারি। আর কয়েকটি কথা আপনাদের সামনে বলবো। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের দু একটি লাইন আমি আপনাদের সামনে উচ্চারণ করব। যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে, আমি পাইব না মোর খেয়া তুলি এই ঘাটে, চুকিয়ে দেব বেচা কেনা, মিটিয়ে দেব গো, মিটিয়ে দেব লেনা দেনা, বন্ধ হবে আনাগোনা এই হাটে, তখন আমায় নাইবা মনে রাখলে, তারার পানে চেয়ে চেয়ে নাইবা আমায় ডাকলে। মৃত্যু মানে কেবলই একটা জীবনের ইতি, একটা শরীরের পরিসমাপ্তি। তা কখনোই সম্পর্কে শেষ নয়, বরং মৃত্যুই এমন যা জীবিত থাকাকালীন অনেক চেপে রাখা সত্যকে সামনে নিয়ে আসে। স্মৃতিচারণায় বিস্মৃতির স্মরণী বেয়ে হেঁটে আসে অনেক সুখ, দুঃখ, ভালোবাসা, ভালো লাগা, অভিমান, উল্লাসের এক একটা মুহূর্ত। মৃত্যু এমনই যা মুখে কিছু না বলে চোখের জলে কথা বলিয়ে দেয়। চোখের জল আর কম্পমান ঠোঁট অনর্গল বলে দেয় মনের ভিতরে চেপে থাকা এমন সব কথা যা মানুষটি বেঁচে থাকাকালীন বলে হয়ে ওঠে। তো আজকে এই অনুষ্ঠানে আমাকে শঙ্কর কাকা বা টনি কাকা, শিল্পী সঙ্গের প্রত্যেককে আমি ধন্যবাদ জানাই যে আমাকে দু একটি কথা বলার জন্য। আমার শ্বশুরমশায়ের স্মৃতিচারণ এখানে হচ্ছে, তাই একদম শেষে আমি অবশ্যই আপনাদের কাছে আগে মার্জনা চেয়ে নিচ্ছি যে আমি কোনো বক্তা নই, আমি বক্তৃতা বা ওই ধরনের জিনিসগুলো আমি ঠিকঠাক করতে পারি না। যাই হোক, তো আমি একদম শেষে
কাজী নজরুল ইসলামের কয়েকটি কথা, কয়েকটি লাইন, তার শেষ চিঠির কয়েকটা লাইন আমার মনে পড়ে গেল, সেটা বলে আমি আপনাদের কাছ থেকে বিদায় নেব। তিনি বলেছিলেন তার শেষ চিঠিতে, যে চিঠিটার পর তিনি একেবারে মূক ও বধির হয়ে গিয়েছিলেন, তিনি বলেছিলেন, যেদিন আমি চলে যাব সেদিন হয়তোবা বড় বড় সভা হবে, কত প্রশংসা, কত কবিতা বেরোবে হয়তো আমার নামে, দেশপ্রেমিক, ত্যাগী, বীর, বিদ্রোহী, বিশেষণের পর বিশেষণ, টেবিল ভেঙে ফেলবে থাপ্পড় মেরে বক্তার পর বক্তা। এই অসুন্দরের শ্রদ্ধা নিবেদনের শ্রাদ্ধ দিনে বন্ধু তুমি যেন চেও না, যদি পারো চুপটি করে বসে আমার অলিখিত জীবনের কোনো একটি কথা স্মরণ করো। তোমার ঘরের আঙিনায় বা আশেপাশে যদি একটি ঝরা পায়ে পেশা ফুল পাও, সেইটিকে বুকে চেপে বলো, বন্ধু আমি তোমায় পেয়েছি। তোমাদের পানে চাহিয়া বন্ধু আর আমি চাহিব না, কোলাহল করি সারাদিন মান, কারো ধ্যান ভাবিব না, নিশ্চল নিশ্চুপ আপনার মনে পুরিব একাকী গন্ধ বিদুর ধূপ। নমস্কার। ওনার পরিবারের পক্ষ থেকে ওনার জামাতা যে কথাগুলো বলে গেলেন তার সূত্র ধরেই আমরা বলি, তখন কে বলে গো সেই প্রভাতে নেই আমি, সকল খেলায় করবে খেলা এই আমি। আমরা তাকে হারাবো না, পুলকদা আমাদের মধ্যেই থেকে যাবেন। যেমন তিনি অনেক নাটক করে গিয়েছেন আমাদের এই শিল্পী সংঘের হয়ে। সেই সুদীর্ঘ 2000 সালে সাজানো বাগান দিয়ে আমরা শুরু করেছিলাম, তারপরে 2003-এ নরক গুলজার, 2005-এ গুলশান, 2008-এ তৃতীয় পুরুষ, 2009-এ এক নদীতে, 2010-এ কোকিল স্যার, 2013-এ অগ্নিকিশোর এবং শেষ অভিনয় করেছিলেন 2014-এ বোম্বাকরের রাজায়। আমি অগ্নিকিশোরে তাঁরই সহ অভিনেতা, তার উত্তরসূরি, যিনি সেই ধারাকে আরও বহন করে নিয়ে যাবেন ভবিষ্যতের দিকে, তেমনই একজন মানুষকে মঞ্চে ডাকছি, শ্রী শুভেন্দু ঘোষ। শিল্পী সংঘে আমি এসেছিলাম এই দলেরই অভিক্ষের হাত ধরে, অভিক চক্রবর্তী। তো যখন এসেছিলাম, বেশ অনেক বছর হয়ে গেল, 8-10 বছর হয়ে গেল, আরও বেশি হয়তো হবে। তো যখন এসেছিলাম তখন এসে দেখেছিলাম যে সিনিয়রদের মধ্যে এক ভদ্রলোক আছেন, অনর্গল, মানে সে শক্ত শক্ত ইংরাজিতে চিঠি লেখেন, আত্মিক শব্দের মানে বোঝা যায় না। মানে আমরা খুব একটা ভাবতাম যে কি ভদ্রলোক এত শক্ত ইংরাজি দিয়ে কী করেন। তো যাই হোক, পরবর্তীকালে ওনার সঙ্গে আস্তে আস্তে পরিচয় হলো শিল্পী সঙ্গে দিন কাটানোর সূত্রে। তারপরে ওনার সঙ্গে অভিনয় করলাম সৌমিত্র বসুর নির্দেশিত অগ্নিকিশোর নাটকে এবং পরবর্তীকালে আরও একটি দুটি নাটকে, যেমন বোম্বাকরের রাজা ইত্যাদি। জানলাম ভদ্রলোক অভিনেতা হিসাবে খুব বিশাল কিছু পুলকদা ছিলেন, এটা আমার, যাই হোক, কিন্তু পুলকদা ছিলেন একজন আদ্যপান্ত নাট্যমনস্ক মানুষ। আমরা এসে দেখেছি যে শঙ্করদা বা টুনিদার সঙ্গে শিল্পী সংঘ দলটাকে, মানে উনি একদম কাঁধে কাঁধ মিলিয়ে টেনে নিয়ে চলতেন। বিভিন্ন বয়সের ছেলেমেয়েদের সঙ্গে তাদের মতো করে মিশতেন, তাদের মতো করে ভালোবাসতেন সব ছেলে মেয়েদের, এবং তাদের সঙ্গে না বন্ধুর মতো একটা মেশার চেষ্টা করতেন পুলকদা। আর একটা ওনার খুব ভালো স্বভাব ছিল, আমরা যারা তখন জুনিয়র ছিলাম বা আমাদেরও যারা ছোটরা ছিল, উনি থেকে থেকে তাদেরকে ধরতেন, ধরে বলতেন এই শব্দটার মানে বলতো, ওইটার মানে বলতো। তো আমি সেই সময় পেশায় গৃহশিক্ষক ছিলাম, ইংরাজি পড়াতাম, তো খুব একটা স্টক অফ ওয়ার্ডস ছিল না, খুব বিশাল কিছু জানতাম না। তো পুলকদার এরকম শেখানো, পুলকদার লেখা এরকম প্রচুর শব্দ, প্রচুর বাক্যবন্ধ আমি নিয়ে সেগুলো আমার স্টুডেন্টদের মধ্যে চালিয়েছি। তো এসব কথা মনে পড়ে যায়। সৌমিত্র স্যারের নির্দেশনায় যে অগ্নিকিশোর নাটকটা আমরা করেছিলাম,
তো সেই নাটকে একটা ডায়ালগ ছিল পুলকদারি কণ্ঠে, যে মানে ওনার চরিত্রটা কোনো একটা সময় ক্ষুদিরামকে বলছে যে ভালো থেকো বাবা। তো এটা শুধুমাত্র নাটকের ডায়ালগ হয়ে না ছিল না, এই নাটকটা হওয়ার পর থেকে এটা মানে শিল্পী সঙ্গে একটা না, আমরা সবাই নিজেদের মধ্যে বলা বলি করতাম, বড়রা আমাদের বলতেন, আমরা ছোটদের বলতাম, মানে আমরা কেউ একটা আত্মিক টান অনুভব করতাম প্রত্যেকবার এই ডায়ালগটার সঙ্গে। পরবর্তীকালে যখন শিল্পী সংঘ ছেড়ে আমি চলে গিয়েছিলাম বিভিন্ন কারণে, তখনও দলের অন্যান্যদের মতো উনিও আমার সঙ্গে প্রচুর যোগাযোগ রেখেছিলেন। কিন্তু আমার একটা অপরাধ হয়ে গেছে, আমি সেই অপরাধ আমি আর কোনোদিনই সংশোধন করতে পারবো না, যে উনি অসুস্থ জেনেও আমি ওনার সঙ্গে দেখা করতে যেতে পারিনি। ইনফ্যাক্ট উনি যেদিন চলে গেলেন সেই দিনও আমি এমন সময় খবর পেয়েছিলাম যে আমি শেষে ওনাকে দেখতে যেতে পারিনি। তো পুলকদা আমাদের সবার, শিল্পী সংঘের সবার মনে থাকবেন, আমাদের খুব ভালোবাসার জন, আপনার জন। পুলকদা চলে যেতে বিভিন্ন মানুষের বিভিন্নভাবে ক্ষতি হয়েছে, ওনার পরিবারের ক্ষতি হয়েছে, ওনার বন্ধুবর্গের ক্ষতি হয়েছে, আত্মজনের ক্ষতি হয়েছে, থিয়েটারের ক্ষতি হয়েছে, কিন্তু আমি বলবো আরও ক্ষতি হয়েছে শিল্পী সংঘের এবং শিল্পী সংঘের আজকের ছোট ছোট ছেলেমেয়েগুলো, যারা একই সঙ্গে পাশাপাশি শঙ্করদাকে, টুনিদাকে এবং তাদের সঙ্গে যারা পুলকদাকে এতদিন ধরে পেয়ে এসেছে, তারা আর তাকে পাবে না। আমি পুলকদার আত্মার চিরশান্তি কামনা করি, উনি যেখানেই থাকুন ভালো থাকুন, শান্তিতে থাকুন। শুভেন্দুর কথার সূত্র ধরেই বলি যে তিনি আমাদের এইখানেই আছেন, শিল্পী সংঘকে ছেড়ে তিনি কোথায় যাবেন। তাই আমি শ্রীদীপ মণ্ডলকে মঞ্চে ডেকে নিচ্ছি। অনেকক্ষণ ধরে আমরা কথার জাল বুনেছি, আবার কিছুটা সুরের জালে আমরা আবদ্ধ হই। তাকে রবীন্দ্রনাথের গান দিয়ে আমরা আবার একটু স্মরণ করে নিই, প্রণাম জানিয়ে নিই তাকে, কারণ তিনি তো কোথাও হারাননি, তিনি আমাদের মধ্যেই রয়েছেন। মঞ্চে শ্রীদীপ মণ্ডল। যে বাঁশিতে বাতাস কাঁদে সেই বাঁশিটির সুরে সুরে দূরে কোথায় দূরে দূরে যে পথ সকল দেশ পাড়ায় উদাস হয়ে যায় হারায় সে পথ বেয়ে কাঙাল পরাণ যেতে চায় কোন অচিপুরে দূরে কোথায় দূরে
এইভাবে যে উনি অমিতার স্মৃতিচারণে সাহায্য করলেন তার জন্য আবার ধন্যবাদ জানাই। দীর্ঘদিন ধরে আমাদের এই শিল্পী সংঘকে শক্ত হাতে রশি ধরে টেনে নিয়ে যাচ্ছেন যে সৌমিত্রদা, নাট্য পরিচালক শ্রী সৌমিত্র বসু, আমি তাকে এবার অনুরোধ জানাচ্ছি মঞ্চে আসার জন্য। অমিত নামটা আমার কাছে অপরিচিত ছিল, মানে পরে শুনেছি, কিন্তু প্রথম দিকে যখন শিল্পী সংঘের সঙ্গে আমার সম্পর্ক তৈরি হয় তখন অমিত নামটা আমি জানতাম না। সকলে পুলকদা, পুলক এই বলেই ডাকত এবং আমিও সেইভাবেই ডাকতাম। আমি এখানে এসেছিলাম, আমাকে চন্দন সেন, নাটককার চন্দন সেন, তিনি আমাকে এই দলটার কথা বলেন, বলেন যে ওরা আমার একটি নাটক করে, নতুন দল, কিন্তু খুব সিরিয়াসলি কাজ করছে, তুমি ওদের নাটক দেবে। তো আমি ওদের একটি নাটক দিই এবং তারপরে তালে গোলে সেই নাটকের নির্দেশনার কাজটাও আমার উপরেই পড়ে। আমার যতদূর মনে পড়ছে পুলকদা সেই নাটকে কোনো অভিনয় করেননি। তাকে দেখতাম সাংগঠনিক কাজকর্মের মধ্যেই ব্যস্ত থাকতে, কিন্তু এক ধরনের মানুষ থাকেন যারা খানিকটা আড়ালে থাকাই পছন্দ করেন, খুব প্রকাশিত হন না, খুব মনে হয় না যে খুব হাঁটটা কাছে এরকম চরিত্র নন, একটু আড়ালে থাকেন, নিজের মতন করে কাজকর্ম করেন। কিন্তু যেহেতু একটা প্রযোজনার সঙ্গে যুক্ত হয়ে পড়লাম এবং সেই প্রযোজনাটা খানিকটা প্রায় এক ধরনের একটা দক্ষতা দাবি করে, এইরকম করে প্রযোজনাটা তৈরি হচ্ছে, খুব এলোমেলো অ্যামেচার ব্যাপার নয়। ফলে সেখানে যারা সংগঠনের দায়িত্বে থাকেন তাদের এক ধরনের একটা দক্ষতা দরকার হয়। আমার তখনই মনে হয়েছিল যে এই মানুষটি খুব নীরবে থাকেন, নীরবে কাজ করেন, কিন্তু যাকে ম্যানেজমেন্ট বলে সেই ব্যাপারটা আমি খুব ভালো জানি। আমি আজকে বুঝতে পারলাম যে অফিসে যে ধরনের কাজ তিনি করতেন তার সূত্র ধরেই এই ম্যানেজমেন্টের ব্যাপারটা কিভাবে, কতটা সময় কাকে দেবো, টাইম ম্যানেজমেন্ট যাকে বলে, সেই সমস্ত ব্যাপারগুলো তার একেবারে রক্তের মধ্যে মিশে গিয়েছিল। পুলকদার সঙ্গে অভিনেতা হিসেবে তাকে পাই দুটি নাটকে। প্রথমটা হচ্ছে ওই কোকিল স্যার, রুদ্রপ্রসাদ চক্রবর্তীর লেখা, এবং তারপর সেটা খানিকটা সাজিয়ে গুছিয়ে নিয়ে নিজের মতন করে সেই নাটকের প্রযোজনা করা হয়। তাতে সেই নাটকের একটা অংশ যে জায়গায় পুলকদা অভিনয় করতেন সেই অংশটা শিল্পী সংঘ আজকে অন্য একজনকে দিয়ে অভিনয় করাবেন, আপনারা দেখতে পাবেন। পুলকদা একেবারে নাটকের শেষে একটা জায়গায়, শুভেন্দু ঠিকই বলেছেন, পুলকদার নাটকের অভিনয়ের ব্যাপারে যে খুব আগ্রহ এবং উৎপত্তি ছিল এমনটা নয়, কিন্তু সাধারণত যেটা হয় না যে যারা অভিনয়ে ততটা করতে পারেন না তারা সংগঠন সম্পর্কে খুব উৎসাহী থাকেন না। এখানে কিন্তু সেটা হয়নি। পুলকদার প্রভূত উৎসাহ ছিল শিল্পী সংঘকে আস্তে 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 বড় করে তোলার ব্যাপারে। তো সেইখানে একজন ওই যে ইন্সপেক্টরের যে চরিত্রটি, স্কুল ইন্সপেক্টর, খুব জাদ্রেল চরিত্র একটা, সেই চরিত্রটা পুলকদা অভিনয় করতেন। আর তারপরে ক্ষুদিরামের জীবন নিয়ে একটা নাটক হয়েছিল, সেটাও রুদ্রপ্রসাদ চক্রবর্তীর লেখা, তার নাম হয়েছিল অগ্নিকিশোর। সেখানে শুভেন্দু ক্ষুদিরামের চরিত্রে অভিনয় করত। আর কয়েকজন উকিল, বস্তুত সেই উকিলদের মধ্যে একজনের স্মৃতিকথা থেকেই নাটকটা তৈরি করা হয়েছিল, তাদের মধ্যে পুলকদা একটা চরিত্রে অভিনয় করতেন। সেটা একটা মজার ব্যাপার হতো, আমার তখন মনে হতো বেশ মজার ব্যাপার হচ্ছে। তার কারণ হচ্ছে যে নাটকটার দুটো ভাগ ছিল। একটা হচ্ছে ওই উকিলরা তারা মিলে তাদের ক্লাব ঘরে আড্ডা মারছে, এই করছে সেই করছে, এমন সময় সেখানে মজফরপুরে বোমা পড়ে এবং তার ফলে ক্ষুদিরাম, প্রফুল্ল চাকি ইত্যাদি ইত্যাদি, সে গল্প আপনারা সকলে জানেন। এবং এদের মধ্যে দুজন উকিল তারা ক্ষুদিরামের পক্ষ নিয়ে লড়াই আরম্ভ করে দেয় আদালতে, এইসব নিয়ে গল্প, অন্য উকিলদের ক্রিয়া প্রতিক্রিয়া ইত্যাদি ইত্যাদি। এই উকিলের চরিত্রটা খুব ভালো সাজানো হয়েছিল। এই কারণে আমি বলবো যে বিপ্লব পন্থায় যারা বিপ্লবী, বোমা মারছে ইত্যাদি এই সমস্ত করছে, তার বাইরে একেবারে ছাপোষা মধ্যবিত্ত মাঝবয়সী কিছু লোকজন তারা ব্যাপারটাকে কীভাবে দেখছে, নানান রকম করে দেখছে।
এবং তারা আস্তে আস্তে কেমনভাবে ওই যে জায়গাটার কথা শুভেন্দু বলল, ভালো থেকো বাবা, ক্ষুদিরামের সঙ্গে জেলখানায় দেখা করতে এসেছেন দুজন, তার মধ্যে পুলক দাওটা বলতেন এবং ভারী চমৎকার বলতেন ওই কথাটা, ভালো থেকো বাবা। তার মধ্যে একটা মানে ও তো ফাঁসি হবে, বুঝে গেছেন সেটা, সেই রকম একটা জায়গা থেকে বলতেন, ভারী চমৎকার বলতেন। এরকম কিছু কিছু বিচ্ছুরণ অভিনয় তার মধ্যে ছিল। তো আমি এইটুকুই বলবো যে এই মানুষটির সঙ্গে আমার যে আলাপটুকু হয়েছে, খুব যে ঘনিষ্ঠতা হয়েছে তা নয়, আবার একেবারেই যে মুখ চেনা গোছের সম্পর্ক তাও নয়। একটা দলের সঙ্গে যুক্ত থাকলে যেরকম সম্পর্ক, একটু বাইরে থেকে যুক্ত থাকলে যেরকম সম্পর্ক হওয়ার কথা সেটাই। অত্যন্ত ভদ্র, অত্যন্ত পরিশীলিত এবং অত্যন্ত আন্তরিক। সেই আন্তরিকতাটা খুব হাত ডাক করে, খুব প্রকাশ করে পাঁচজনকে বুঝিয়ে আন্তরিকতা নয়, কিন্তু ভারী স্নিগ্ধ একটা উপস্থিতি ছিল পুলকদার। কাছে এলে যখন কথা বলতেন খুব মৃদুর স্বরে কথা বলতেন, গলার আওয়াজও একটু নরম গলার আওয়াজ ছিল যাকে বলে, সেটা খুব ভালো লাগতো। আমি এইটা বুঝতে পারি যে শিল্পী সংঘ যে দলটা খুব আন্তরিকভাবে, কয়েকজন এখন তো অনেক কম বয়সী ছেলেপুলে হয়ে গেছে, আমি যখন এসেছিলাম তখন, এখন যারা বেশ সিনিয়র হয়েছেন তারা তখনও পর্যন্ত খুব যুবক নন, মাঝবয়সী কিছু লোকজন তারা মিলে দলটা তৈরি করছেন, দাঁড় করাবার চেষ্টা করছেন, আপ্রাণ চেষ্টা করছেন এবং ভীষণ প্যাশনেট যাকে বলে সেই রকমের সব লোকজন এরা। তাদের মধ্যেও এই মানুষটি থিয়েটারের একজন মানুষ, থিয়েটারের মুখ্যত নেপথ্য কর্মী একজন মানুষ এবং খুব যোগ্য একজন মানুষ। তিনি চলে গিয়ে শিল্পী সংঘের একটা বড় ক্ষতি হয়ে গেল, তাতে কোনো সন্দেহ নেই। আনিনি বহিয়া বাহির হতে ভেসে আসে পূজা পূর্ণ প্রাণের আপন স্রোতে। সৌমিত্রতার কথায় আমরা বুঝতে পারলাম যে তিনি কতটা শিল্পী সংঘের গভীরে ছিলেন। আমাদের মননে, আমাদের চিন্তায় তিনি সবসময় জড়িয়ে আছেন, কিন্তু তার সঙ্গে বেড়ে ওঠা যে মানুষটির, তার সহোদরা শ্রীমতী নমিতা ঘোষাল, আমি তাকে অনুরোধ করব তার সম্পর্কে কিছু কথা বলতে, যেগুলো হয়তো আমাদের অজানা, তার কাছ থেকে আমরা জেনে নেব। আমি মঞ্চে ওনাকে আহ্বান করছি। কিন্তু এখন বলবো কি, আমার গলা তো একদম হয়ে যাচ্ছে, আমি কিছুই বলতে পারছি না। আমাদের পারিবারিকভাবে আমরা 4 বোনের পর পুলক আমাদের মধ্যে আছে, তাই সে পুলক। কিন্তু আজকে সে পুলক নিয়েই চলে গেছে, আর আমাদের কিছু বলবার মতো অবস্থা রেখে যায়নি। যে ছোটোবেলা থেকে কত খুনসুটি, মারামারি, নানান রকম, যখন আর একটু বড় হয়েছি আমাদের মধ্যে নানান রকম শিল্প সংস্কৃতি নিয়ে চর্চা, ঝগড়া, তর্ক, সমালোচনা আমাদের মধ্যে প্রচুর হয়েছে। আজকে সেগুলো সবদের মনের মধ্যে রেখে তালগোল পাকিয়ে যাচ্ছে। আর আমি তোমাদের শিল্পী সংঘকে বলছি যে তোমরা যারা সদস্য শিল্পীর সঙ্গে, আমার ছোটো ছোটো ভাই বোনেরা, তোমরা আমার অনেক আদর আর ভালোবাসা নিও, আর শিল্পী সংঘটাকে তোমরা বাঁচিয়ে রেখো। আজকাল নাট্য সংস্থাগুলোকে বাঁচিয়ে রাখার খুব কষ্ট, জানি সেভাবে এক একটা নাট্য সংস্থা অনেক বড় হয়েও নিজেদের মধ্যে থাকতে পারে না, কিন্তু তোমরা যেন শিল্পী সংঘকে কোনোদিন নষ্ট করো না, তোমরা শিল্পী সংঘকে ভালো করে রাখো। আর আমি কিছু কথা বলতে পারছি না, আমার গলা ধরে যাচ্ছে। আমি আজকে বিদায় নিচ্ছি তোমাদের কাছ থেকে। আমরা বুঝতে পারছি তিনি স্মৃতিমধুরতায় ভুগছেন। যেটুকু বলেছেন সেটুকুই আমাদের কাছে অনেক, কারণ আমরা নানা জনের মুখ থেকে শ্রী অমিত ঘোষ বা আমাদের পুলকদা সম্পর্কে অনেক কিছু জানছি। তার চরিত্রের অনেক কিছু, জীবনের অনেক কিছু আমাদের কাছে হয়তো জানা ছিল, আবার অজানাও ছিল অনেক কিছু, যার কিছুটা এখন উন্মোচিত হচ্ছে। আমি এখন তার সহ অভিনেতা এবং দীর্ঘদিনের সুহৃদ
সোমনাথ গাঙ্গুলী মহাশয়কে মঞ্চে ডেকে নিচ্ছি তার সম্পর্কে আরও 2-4 কথা জেনে নেওয়ার জন্য। অকাল প্রয়াণের সংবাদটি অকস্মাৎ যেন বিনা মেঘে বজ্রপাতের মতো মনটাকে ভারাক্রান্ত করে দিল তখন, যখন আমরা শিল্পী সংঘের সদস্যরা সংস্থার 21 বছরের প্রতিষ্ঠা দিবসের গৌরবের অনুষ্ঠানকে বিভিন্ন অলঙ্কারে সাজাতে ব্যস্ত। সংস্থার প্রাক্তন সম্পাদক অমিত জন্মলগ্ন থেকে সংস্থার উত্তরোত্তর শ্রীবৃদ্ধির অন্যতম শরিক, নাট্যকর্মী হিসেবে নিবেদিত প্রাণ। ওর একাগ্রতা অবশ্যই প্রশংসনীয়। অমিত যখন হাওড়া জেলা স্কুলের ছাত্র, সেই কিশোর বেলা থেকে ডালমিয়া পার্কে ক্রিকেট ও ফুটবল খেলার সূত্রে আমার বন্ধু। আমাদের বন্ধুদের বিকেলগুলো কি শীত কি গ্রীষ্ম খেলাধুলো করেই তখন কেটেছে। বর্ষাকালে বিকেলে যখন মাঠে খেলার অযোগ্য অবস্থা, তখন হাওড়া ডিস্ট্রিক্ট লাইব্রেরি অথবা ডিউক লাইব্রেরির রিডিং রুমে সময় কাটত। বই পড়ার খুব শখ ছিল ওর। এছাড়া ওই বয়সে আমরা অমিত সহ অন্যান্য বন্ধু বান্ধবরা রবীন্দ্রনাথ ঠাকুরের ডাকঘর এবং হাস্যকৌতুক বা ব্যঙ্গ কৌতুক পর্যায়ের কিছু নাটক মঞ্চস্থ করেছিলাম হাওড়া টাউন হলের মঞ্চে। এই সময় অগ্নিদূত রচিত কিন্তু নাটক নয় নাটকটি অভিনয় করেছিলাম ওই টাউন হলে। আমাদের আমন্ত্রণে নাট্যকার নিজে অভিনয়ে ছিলেন উপস্থিত। তখন দেখতাম ওর অভিনয় ছিল বেশ সাবলীল। পরে ও যখন জিইসিতে চাকরি করত, তখন অফিস থেকে ফেরার সময় প্রায়ই দেখা হতো, কুশল বিনিময় হতো। শিল্পী সঙ্গে ও নিয়মিত অভিনয় করত। কোকিল স্যার নাটকে ওর ভূমিকা ছিল স্কুল ইন্সপেক্টরের। ওর অভিনয় দেখে মনে হয়েছিল ওর অভিনয়ের সেই বিশেষ গুণটি এখনো ধরে রেখেছে। বাহ, বেশ ভালোই করল তো। এরপর অগ্নিকিশোর নাটকে ক্ষুদিরামের ডিফেন্স কাউন্সিলের চরিত্ররূপটি দর্শকদের মন জয় করেছে, প্রশংসনীয় অভিনয় করেছিল। শেষে বলি, সংস্থার যে গুরুদায়িত্ব আমৃত্যু পালন করে গেছে, তার জন্য সংস্থার সকল সদস্য কৃতজ্ঞ চিত্তে শ্রদ্ধার সঙ্গে তা স্মরণ করছে এবং সদস্যগণ এই স্মৃতিতে পাথেয় করে আগামী দিনের পথ চলার রসদ সংগ্রহ করতে পারবে। আমরা শুনে নিলাম সোমনাথের কাছ থেকে তার বন্ধুত্বের গল্প। শুরুর দিকে যে নাটকগুলো তিনি করেছিলেন, সোমনাথ তার সঙ্গী ছিলেন। আমরা হয়তো সবটা দেখিনি, তবুও বন্ধু হিসেবে তিনি আমাদের থেকে হয়তো কিছুটা বেশি দেখেছেন। কিন্তু এই শিল্পী সংঘে তার সঙ্গে সঙ্গে তার ছত্রছায়ায় যারা বেড়ে উঠেছে, তেমন দুটি মানুষকে আমি অনুরোধ করব। প্রথমজন শ্রী অনিরুদ্ধ চ্যাটার্জি। আমি তাকে অনুরোধ করব কুলন্তা সম্পর্কে তার যে অভিব্যক্তি, সেটা যেন মঞ্চে এসে প্রকাশ করে। এখন মঞ্চে শ্রী অনিরুদ্ধ চ্যাটার্জি। অনিরুদ্ধ যদি না উপস্থিত হয়ে থাকেন, তাহলে আমি সব্যসাচী পালকে বলবো যে সেই স্থান পূরণ করার জন্য। আছে? আচ্ছা, তাহলে একটু তাকে মঞ্চে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। এভাবে তো প্রস্তুত ছিলাম না, কিন্তু আজকে এই মঞ্চে এসে যে এইভাবে বলতে হবে সেটাও ভাবিনি। বা জন্ম মৃত্যু এটা মানুষের জীবনে একদম বাস্তব। তাহলেও আমাদের শিল্পী সংঘের জেঠুদের মধ্যে পুলক জেঠু, টুনি জেঠু, শঙ্কর জেঠু, এনাদের ছাড়া আর কিছু আমরা ভাবতে পারতাম না। তো
সম্পর্ক যদিও থিয়েটার দিয়েই, কিন্তু সেইখান থেকে দিনের পর দিনকে রিহার্সাল, শো করতে যাওয়া, বিভিন্নভাবে একটা আত্মিক সম্পর্ক তৈরি হয়েছিল ওনার সাথে। তো যখন বাইরে দিয়ে আসছিলাম, দলে প্রত্যেকবার শোয়ের আগে শোয়ের কিছু মানে ছবি বা অনেক কিছু মানে বাইরে দেওয়া থাকতো। তো সেগুলো যখন দেখলাম, কখনো বিশ্বাস করতে পারছি না যে সত্যি উনি আমাদের মধ্যে নেই। বা একটু আগেই যেভাবে অনেকে বলে গেল, বা যে উনি যখন অসুস্থ হয়ে পড়েছিলেন বা মারা গেছেন, উনি সেভাবে আমরা খবর পেয়েছিলাম, কিন্তু সময়ের অভাবে বা যে কোনোভাবে আমরা যেতে পারিনি। কিন্তু আজকে সেই স্মৃতিগুলো যেগুলো বাইরে রয়েছে, এখনো পর্যন্ত স্টেজে রয়েছে, সেই স্মৃতিগুলো হয়তো আমাদের কাছে খুব সতেজ বা টাটকা, এবং আজও পর্যন্ত পুলকিত আমাদের মধ্যে বেঁচে আছেন, এটাই বিশ্বাস করি। এইটুকুই। আমি মঞ্চে এবার দেখে নিচ্ছি সব্যসাচী পালকে। আমি অনিরুদ্ধর কথা ধরেই বলছি। পুলক যেটু ছিল আমাদের কাছে বেশ কী বলবো, মানে খুব বন্ধুর মতো। মানে কীরকম, বাইরে যখন আমাদের পুরো হতো, মানে যখন থিয়েটার করতে যেতাম, গোটা ট্রেনটা পুরো মাতিয়ে রাখতাম। যাই হোক, সবাই একই কথা বলছে, আমিও যেগুলো বলবো, এটুখানি বলবো যে যেখানেই থাকুন ভালো থাকুন, আর আমাদেরকে আশীর্বাদ করুন। তাদের মুখ থেকে অনেক কিছু জানলাম। এখন আবার আমরা ফিরে যাই সেই সুরের আবহে। শ্রী বাপি মুখার্জি আমাদের শিল্পী সংঘেরই সদস্য, তার কণ্ঠে আমরা একটি গান শুনে নিই। তবু শান্তি, তবু আনন্দ, তবু আনন্দ জানি, আছে দুঃখ, আছে মৃত্যু, বিরহ দহন লাগে, তবু প্রাণ নিত ধারা, হাসে সূর্য চন্দ্র তারা, বসন্ত নিকুঞ্জে আসে, বিচিত্র রাগে, আছে দুঃখ, আছে মৃত্যু, বিরহ দহন লাগে, আছে দুঃখ, আছে মৃত্যু, তরঙ্গ মিলায় যায়, তরঙ্গ ওঠে কুসুম ঝরিয়া পড়ে, কুসুম ফুটে, তরঙ্গ মিলায় যায়, তরঙ্গ ওঠে কুসুম ঝরিয়া পড়ে।
পূর্ণতার উপায় মনস্থান মাগে আছে দুঃখ আছে মৃত্যু বিরহ দহন লাগে নাহি নাহি দৈন্য লেশ। শিল্পী সংঘের যারা আগামী প্রজন্ম, তারা পুলাবদাকে অনেক কাছে থেকে দেখেছে। তিনি তার স্নেহের হাত তাদের দিকে বাড়িয়ে দিয়েছেন। তারাও বড় আপন করে নিয়েছিল তাদের পুলক জেঠুকে। সেই শিল্পী সংঘের ছোটদের যে আবৃত্তি পরিষদ, যেখানে আবৃত্তির শিক্ষা দেওয়া হয়, সেখানে কিছু কিশোর কিশোরী বা তারও কিছু বড় হয়তো আছেন দলের মধ্যে, সকলে মিলে একটি কবিতা কোলাজ আপনাদের উপহার দিতে চলেছে। তুমি কি কেবলই ছবি? না, কোনো জিজ্ঞাসা নয়, তবু তিনি তো এখন সেই ছবির মধ্যে দিয়েই আমাদের চোখের সামনে রয়েছেন, আমাদের মনের মধ্যে রয়েছেন। তাই কবিতা কোলাজ তুমি কি কেবলই ছবি এখন উপস্থাপিত হচ্ছে মঞ্চে। আমি কলাকুশলীদের মঞ্চে আসার জন্য আহ্বান জানাচ্ছি। শুভ সন্ধ্যা। আমাদের সবার প্রিয় অমিত ঘোষ মানে পুলক কাকুর প্রতি শিল্পী সংঘের আবৃত্তি বিভাগের শ্রদ্ধা নিবেদন, আবৃত্তি কোলাজ তুমি কি কেবলই ছবি। যাদের রচনা নিয়ে এই আবৃত্তি কোলাজ, তারা হলেন রবীন্দ্রনাথ ঠাকুর, বুদ্ধদেব বসু, নীরেন্দ্রনাথ চক্রবর্তী, শরৎ মুখোপাধ্যায় এবং নৃপেন্দ্র কৃষ্ণ চট্টোপাধ্যায়। সংকলন, বিন্যাস ও পরিচালনা জগন্নাথ চট্টোপাধ্যায়। আবহ সব্যসাচী পাল। যারা অংশগ্রহণ করছে, আমার ডান দিক থেকে অমৃতা ব্যানার্জি, আমার বাম দিক থেকে সোমা সাহা, অর্চনা অধিকারী এবং আমি সঞ্জয় রায়। শুরু হচ্ছে আমাদের আবৃত্তি কোলাজ তুমি কি কেবলই ছবি। আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে, এই জীবন পূর্ণ করো, এই জীবন পূর্ণ করো, এই জীবন পূর্ণ করো, এই জীবন পূর্ণ করো দহন দানে। আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে। আজ সকাল থেকেই আকাশে মেঘ রৌদ্রের খেলা, পটভূমি তৈরি, মঞ্চটাকে বেশ যত্ন করে সাজিয়ে তোলা হয়েছে। আর ড্রপ সিন তো উঠেই আছে, কিন্তু না উঠল জবনিকা, না নামলো বৃষ্টি। আমি তখন কাগজ কলম নিয়ে জানলার ধারে গিয়ে দাঁড়ালাম, কিন্তু এ তো শ্রাদ্ধ বাসরে পদ্মফুল আর সাহিত্য সভায় ধূপকাঠির মতো সাজানো ব্যাপার। আমি একবার সমুদ্র বিষয়ক পদ্য লিখেছিলাম। রচনাস্থল কলকাতা। কলকাতা বিষয়ক কবিতা লিখবার জন্য কেউ যদি দীঘায় কিংবা ফ্রেজারগঞ্জে গিয়ে ছুটি কাটান, আমি খুশি হব।
দাঁড়াও আমার আঁখির আগে। কিন্তু আমি যখন তোমাকে নিয়ে কিছু লিখছি তখন নয়, তুমি যখন আমার চর্মচক্ষুর সম্মুখে প্রসারিত, আমার সমুদ্র বিষয়ে তাবৎ চিন্তা তখন ঝাপসা হয়ে যায়। আমার চোখের সামনে যখন তুমি মাথা তোলো, আমার পর্বত বিষয়ক ভাবনাকে আমি ঠিক গুছিয়ে তুলতে পারি না। আমার জানলার বাইরে যখন তুমি লীলা ভরে সঞ্চরমান তখন, কিন্তু আমি যেহেতু তোমাকে নিয়ে দু চার লাইন লিখতে চাই, তখন জানলার পাট বন্ধ করাই বোধ হয় ভালো। হে প্রাজ্ঞ, তুমি যেহেতু আমাদের আজ সন্ধ্যার স্মরণাঞ্জলির বিষয়বস্তু, তবে দ্বন্দ্ব কয়েকের জন্য তুমি আমাদের শ্রদ্ধাঞ্জলি গ্রহণ করো। আমার দেহ খানি তুলে ধরো, তোমার দেবালয়ে প্রদীপ করো। আমার দেহ খানি তুলে ধরো, তোমার দেবালয়ে প্রদীপ করো। নিশিদিন আলোক শিখা জ্বলুক গানে, নিশিদিন আলোক শিখা জ্বলুক গানে। আগুনে পরশমণি ছোঁয়াও প্রাণে। যখন রবনামি মর্তকায়ায়, তখন শরীরে যদি হয় মন, তবে তুমি এসো দেখা নিবৃত ছায়ায়, যেথায় চৈত্রের শালবন। হেথায় যে মঞ্জরি দোলে শাখে শাখে, উচ্চ নাচায় যত পাখি গায়, ওরা মোর নাম ধরে কবু নাহি ডাকে, মনে নাহি করে বসি নিরালায়। কত যাওয়া কত আশা এই ছায়াতলে, আনমনে নেয় না সহজে। মিলায় নিমেষে কত প্রতি পদে পদে, হিসাব কোথাও তার কিছু নেই। ওদের এনেছে ডেকে আরি সমীরণে, ইতিহাস লিপিহারা যেই কাল। আমার সে ডেকেছিল কবু ক্ষণে ক্ষণে, রক্তে বাজায়েছিল তারি তাল। তুমি মানুষটা এতদিন আমাদের দ্রষ্টব্য ছিল, এখন তুমি তোমার দৃষ্টির ফাঁদে আটকে রেখেছ আমাদের। আমরা তোমার নজরবন্দি হয়ে বুঝতে পারছি, জামা কাপড়ের তুলনায় তোমার শরীর ক্রমেই বড় হয়ে যাচ্ছে। মালাটা তুমি পরো। আসলে তোমারই জন্য উৎসবের উদ্যোগ হয়েছে। আমি শুধু শব্দ আর প্রতীক সাজিয়ে প্রদীপ জেলেছি মাত্র। মালাটা তুমি পরো, যেহেতু তোমার পাশে থেকে পেয়েছি দুঃখের পাঠ। ফুলের তেলের গন্ধে বিষণ্ণ হয়েছে অভ্যন্তর। বাকি সব শব্দ আর বাক্যবদ্ধ অযত্নে সাজানো। মালাটা তোমার প্রাপ্য, তুমি পরো, আমি চেয়ে দেখি। মৃত্যু কি সকলে নেয়? মৃত্যু কি সকলে নিতে পারে? তাহলে কি নিয়ে থাকে যাদের নেয়নি মৃত্যু তারা? আসলে যে যায় সেও সমগ্র তো যায় না উধারে। লুকিয়ে থেকেও সে বন্ধুদের দিয়ে যায় সারা। তখনও সে ভালোবাসে, মনে রাখে কাছে ছিল কারা। নির্জন মুহূর্তে এসে চিত্তের দুয়ারে কড়া নাড়ে, সহসা শ্রবণে ঝরে তারই অমলিন
মৃত্যুকে সে মারে। মনে হয় জীবিতের ভারে এই পৃথিবী অবসন্ন, কিন্তু মনে হয় মৃতের সংখ্যা আরো বেশি। সে কোন জগৎ যেখানে তারা ধরে যায়? সে কি পাতাল? সে কি অন্তরিক্ষ? কোন কল্পনাতে তো সুদূর? কোন বায়ুহীন বোমে কি তারা ভেসে বেড়ায়? তাদের পৃষ্ঠধর আছে কণ্ঠস্বর? তারা কি জানে তারা মৃত, নাকি তারা প্রত্যেকেই একলা, সীমাহীনভাবে নিঃসঙ্গ? এই বোধহয় তুমি হয়তো বলে উঠবে, আমি দেরাজ খুলে লুকিয়ে লুকিয়ে ফটোগ্রাফ দেখি, পায়চারি করি, সিগারেট ধরাই, মনে আনি ঝাপসা মুখ। বিশ্বাস হয় না এর পরে কিছু নেই। তোমরা কি মনে রেখেছো আমাকে? আমি কিন্তু এখনো ভুলিনি তোমাদের। ওকে বড় সুন্দর দেখাচ্ছে। ওকে আজ শ্বেতচন্দনের ঘুঁটা দাও, ওকে পট্টবসনে সাজাও। ও খুব ভালোই জানে কারো উদ্যানে গোলাপ নেই, আছে তার ধারণা কেবল। আছে মাটি, আছে রৌদ্র, এবং আজলায় কিছু জল। ওই দেখো, সূর্য ওরই প্রশস্তি রচনা করে রাখে। সমুদ্রের তরঙ্গে পাঠকে ওর ঘোড়া। আর কিছু নয়, সুন্দর একটি সূর্যাস্ত তোমাকে দেখাতে পারতাম, তুমি দেখলে না। আর কিছু নয়, অশ্রুমুখী একটি নদীর গান তোমাকে শোনাতে পারতাম, তুমি শুনলে না। আর কিছু নয়, বিস্ময় একটি বিস্ময়ের কথা তোমাকে জানাতে পারতাম, তুমি জানলে না। থাকা মানে কিছু বই, থাকা মানে লেখার টেবিল, থাকা মানে আকাশের নীল, পুকুরে পড়েছে রোদ, গাছের সবুজ, জলের ভিতরে কিছু চোরা টান। সায়ংকালীন স্তব্ধতার মধ্যে ধীরে ধীরে একা নৌকাটির ক্রমে দৃষ্টির আড়ালে চলে যাওয়া। থাকা মানে আলোতে কালোতে আঁকা ছবি, যে ছবি তাৎপর্যে ভরা অথচ সম্পূর্ণ অর্থহীন। থাকা মানে তারই মধ্যে বেঁচে বলতে থাকা। অনন্ত অস্থির চোখে বেদনার মেঘ জমে আছে, তোমার মুখের থেকে তাকাতে পারি না। তোমার দেখার নামে চতুর্দিকে পারিপার্শ্ব দেখি। বিমানবন্দরে বৃষ্টি, দু চোখ জলের কাছে ছুটে যেতে চায়, তোমার চোখের দিকে তাকাতে পারি না। মৃত্যু আজ তোমার জীবনে এসে জীবন পেল। এই পৃথিবীর যা কিছু মৃত্যুময়, যা কিছু ধুলির ধন, যা কিছু শোকে দুঃখে বেদনা বিরহে ম্লান হয়ে যায় শুকিয়ে, তুমি আমাদের সেই সব মৃত্যুময় ক্ষণিক সম্পদ। মৃত্যুহীন অক্ষয় করে তোমার জীবনের প্রতি মুহূর্তের সঙ্গে গেঁথে গেঁথে আমাদের জন্য সঞ্চিত করে রেখে দিয়েছ। চলতে চলতে ফুরাবে পথ, বলতে বলতে কথা, আকাশে মিলাবে দিনের দীপ্ত আলো। এখন যাবার বেলা, এখন আর জানালা বন্ধ করে থাকা ঠিক নয়। যতই এগিয়ে আসে যাবার সময়, ততই মলিন এই ঘরে জানালার পথে যেন আসে আরো আলো, আরো হাওয়া। অন্ধকারে কে নেবে বিদায়, যে যাবে সে পিছনে খানিকটা যেন আলো রেখে যায়। তা না হলে
মাটি নভ ফোটেনি। দিনান্তের নম্রকর পড়ুক মাথার পর, আখি পরে ঘুম। হৃদয়ের পত্র ফুটে গোপনে উঠুক ফুটে নিশার কুসুম। আরতির শঙ্খ রবে নামিয়া আসুক তবে পূর্ণ পরিণাম। হাসি নয়, অশ্রু নয়, উদার বৈরাগ্যময় বিশাল বিশ্রাম। প্রভাতে যে পাখি সবে গিয়েছিল কলরবে, থামুক এখন। প্রভাতে যে ফুলগুলি জেগেছিল মুখ তুলি মধুক নয়ন। প্রভাতে যে বায়ুদল ফিরেছিল সচঞ্চল, যা থেমে যা নীরবে উদয় হোক অসীম নক্ষত্রলোক পরম নির্বাণ। হে মহাসুন্দর শেষ, হে বিদায় অনিমেষ, হে সৌম বিশাল অনেক দ্বারা অস্থির মুছায় নয়নী করো আশীর্বাদ। অনেক দ্বারা অস্থির পদতলে নমিষি তব যাত্রা পথে নিষ্কম্প প্রদীপ ধরি নিঃশব্দে আরতি করি নিস্তব্ধ জগতে, নিস্তব্ধ জগতে, নিস্তব্ধ জগতে। সালে যে সাজানো বাগান, সেই থেকে শুরু করে 2014 সালে বোম্বাগড়ের রাজা, এই অসংখ্য প্রযোজনায় তিনি অংশ নিয়েছেন, অভিনয় করেছেন। সেই অভিনয়ের কিছু কিছু অংশ আমাদের মনের সুতোয় যেমন বাঁধা পড়েছে, তেমনি এখন প্রযুক্তিতেও বাঁধা আছে। আমরা এখন তারই কিছু অংশ দেখে নেব। প্রশংসার নামে চক্রে
কতটা নিবেদিত প্রাণ ছিলেন নাটকের প্রতি। তেমনই একটি নাটক যার একটি অংশ আপনারা কিছুক্ষণ আগেই দেখলেন, কোকিল স্যার। সেই কোকিল স্যারে তিনি একটি বিশেষ ভূমিকায় ছিলেন। একটু গল্পটা তার আগে বলে নিই। এই নাটকটি রচনা করেছিলেন শ্রী রুদ্রপ্রসাদ চক্রবর্তী, আর নির্দেশনায় ছিলেন শ্রী সৌমিত্র বসু। কোকিল স্যারের যে মূল চিন্তা ভাবনা, সেটা একটি বাস্তব সমস্যাকে রূপকের মাধ্যমে তুলে ধরা হয়েছে। আমিও পেশায় শিক্ষিকাই ছিলাম। শিক্ষকেরা অনেক সময় ছাত্রছাত্রীদের মন বুঝতে চায় না, পারিও না হয়তো। আর নিজেরা যেহেতু অনেক ডিগ্রি সঞ্চয় করি, তার প্রতিফলন আমরা ঘটাতে চাই সেই কচি কাচাদের ওপর, যা তাদের উপর যে বোঝা হয়ে দাঁড়াচ্ছে আমরা কখনোই বুঝি না। জোর করে তাদের অনেক কিছু শেখাতে চাই স্বল্প পরিসরে, তাদের মাথায় ঢুকিয়ে দিতে চাই বিদ্যের বোঝা, করে তুলতে চাই এক একটা বিদ্যের জাহাজ। আর তার জন্য আমরা আমাদের যে প্রগাঢ় জ্ঞান তাকে প্রয়োগ করতে থাকি। সেরকমই একজন অঙ্কের মাস্টার মশাই বা স্যার, তিনিও তার অঙ্কের একটি গবেষণাগার করে ফেলেছেন তার ক্লাসরুমটিকে। ছাত্রদের উপর প্রতিনিয়ত কঠিন কঠিন অঙ্কের বোঝা চাপাচ্ছেন এবং তাদের কতটা কষ্ট দিচ্ছে, কতটা তারা দূরে সরে যাচ্ছে সেই অঙ্ক থেকে, তা তিনি বুঝতে পারছেন না। এমন সময় হঠাৎ তার একটা রোগ ধরা পড়ল। তিনি যেই কিছু কথা বলতে চান, ক্লাসে অঙ্ক করাতে চান, ছাত্রদের কিছু বোঝাতে চান, অনিয়ন্ত্রিতভাবে তার গলার থেকে কোকিলের কুহুস্বর বেরিয়ে পড়ে। কোকিল, যা কিনা যৌবনের দূত, বসন্তের আহ্বান জানায়, সেই রকম স্বর বেরোয় তার গলা থেকে। কেন না, এই কোকিলগুলোই যে ওই কচিকাচাগুলোর মনের মধ্যে খাঁচায় বন্দী হয়ে রয়েছে। তারা আপ্রাণ চেষ্টা করছে তাদের ডানা ঝাপটে, পায়ের শিকল কেটে বাইরের মুক্ত আকাশে বেরিয়ে পড়তে। সেই প্রতীকধর্মী নাটকে পুলকদা ছিলেন স্কুল ইন্সপেক্টরের ভূমিকায়। বাকিদের আপনারা দেখতে পেলেন ভিডিওর মাধ্যমে, তারা এখানে উপস্থিত আছেন, শুধু হারিয়ে গেছেন পুলকদা। সেখানে তার অংশটি, তার শূন্য স্থানটিকে পূরণ করছেন শ্রী অসীম সেন। আমি সবাইকে অনুরোধ জানাচ্ছি, আপনারা সেই অংশটা দেখুন এবং শিল্পীদের সঙ্গে সঙ্গে শিল্পী সংঘের প্রত্যেক সদস্যার পক্ষ থেকে তাকে শ্রদ্ধা জানান। ধন্যবাদ। শুরু হচ্ছে কোকিল স্যার নাটকটির নির্বাচিত অংশ। এই সর্বটুকু খেয়ে নেবে। খাই না স্যার, স্কুলে বাগানের বন্ধুরা যেমন গাছ আছে চাষ করবো, খেলে করবে চাই না তোমার তো
গন্ধ আছে? হ্যাঁ স্যার। ভারী ভালো গন্ধ। হ্যাঁ মানে আচ্ছা, স্কুলের বাগানে আর কি কি গাছ আছে? আছে স্যার, আম আছে, জাম আছে, আর পাঁচিলের ওইদিকে একটা পিয়ারা গাছ আছে। আর আজকে ঠিক মনে পড়ছে না। হ্যাঁ স্যার, মনে পড়েছে, একটা কুল গাছ আছে, তবে ওটা খুব ছোট্ট, ওর ধারে কাছে কেউ আসে না। ঠিক আছে, তুমি যাও, শরবতটা নিয়ে যাও। খাবেন না স্যার? বললাম তো না। শশাঙ্কবাবু, বলুন স্যার। আপনাদের স্কুলের বাগানে এই যে এত এত গাছ, অত অত ফল, সেগুলো কি হয়? নিশ্চয়ই বাজারে বিক্রি করে। তা স্কুলের সম্পত্তি বিক্রি করছেন, তার একটা হিসেব দেখাবেন না? একটা আম, একটা জাম, একটা পেয়ারা, কোনটা তো আমি শুনলি কেউ ধারে কাছে কাছে না, বাজারে গিয়ে বিক্রি করতে হবে। ও ছেলেরাই সব শেষ করে দেয় স্যার। কে? ছেলেরা গাছকে ফল খায়? আপনাদের কোনো শাসন নেই। কি করে শাসন করবো স্যার? আর এখন শাসন করাটাও তো পারো। আপনি যখন বলছেন তাহলে দমনকে বলবো গেট ছেড়ে বাগান বয় তুমি ছোটাছুটি করে বেড়াও। আমি এই ব্যাপারটা নোট করে রাখছি। তবে বাগানটা আমি একবার দেখব। কটা গাছ, কত ফল, বাজার দর কি? বলাই সব কিছু শেষ পেতে তবে ছাড়। ঠিক আছে, মানে বলছিলাম কি স্যার, ফাইল মানে খাতাপত্র হিসেব সব ঠিকঠাক তো? মোটামুটি ঠিকই আছে। ও ভাই, আপনি আপনার ওই স্কুলের অঙ্কের টিচারকে একবার ডাকুন তো। অঙ্কের টিচার সুশীল বাবু? হ্যাঁ, সুশীল। ওনার বিরুদ্ধে অনেকগুলো কমপ্লেন জমা করেছে আমাদের দপ্তর। উনি ছাত্রদের হেকল করতে পছন্দ করেন, এমন সব উদ্ভট অঙ্ক বুঝতে দেন যেটা ওই বয়সের ছেলেদের করা সম্ভবই না। 3-4-এর বেশি নম্বর দেন না, ছাত্রদের ফেল করিয়ে ওরা আনন্দ। তার উপর কেন আপনি জানেন না, অন্য সমস্ত সাবজেক্ট পড়ানো বন্ধ রেখে উনি রোজ 5 পিরিয়ড করে অঙ্ক শেখানোর প্রস্তাব দিয়েছেন। সরকারি দপ্তরে চিঠি লিখে মস্করা করার ফল কি আমি ওনাকে হাতে কাটে পিছিয়ে তাদের ছাড়ব। মানে উনি আসলে আসেন। আমি তো আপনাকে অনেকদিন আগেই বলে রেখেছিলাম যে আমি যেদিন স্কুল ইন্সপেকশনে যাব সেদিন প্রত্যেকটা টিচারের অ্যাটেন্ডেন্স মাস্ট এন্ড ভেরি মাস্ট। উনি এসেছেন, বাগানে বসে আছেন। তবে বাগান মানে স্কুলের বাগান? হ্যাঁ। কেন আপনাদের স্কুলের টিচার্স রুম নেই? সে তো আছেই স্যার, উনি তো রোজ সেখানে এসেই বসেন, কিন্তু আজ এসেই বললেন বাগানে বসে বেশ পাখি যাচ্ছে। বাগানে বসবে? হ্যাঁ, পাখির ডাক শুনবেন। আচ্ছা, বাগানটা কি টিচারদের বসার জায়গা? উনি কি এই কাঞ্চনগড় হাই স্কুলটাকে বিশ্বভারতী বানাতে চাইছেন নাকি মাঠে বসে ক্লাস? আরে উনি তো দেখছি কোনো ডিসিপ্লিনের ধারই ধারেন না। উনি খুবই ডিসিপ্লিন, তবে হোয়াট ডু ইউ মিন বাই তবে? তবে মানে উনি তো একটু অসুস্থ। কিসের অসুস্থতা বসে? অসুস্থ বলে বাগানে বসে থাকবেন? উনি স্কুলে এসেছেন, অত থেকে ঘরে আসতে পাবে তো পাবে। তবে একটা কথা স্যার আপনাকে জানাবো, মানে কি ব্যাপার বলুন তো হেডমাস্টার মশাই? আপনি যেন কোনো একটা কিছু আমার কাছে আড়াল করতে চাইছেন। কি ব্যাপার? আপনাদের ওই টিচার অফিস থেকে কি নাম? সুশীল। ওনাকে নিয়ে সমস্যা হতে না, ঘটনাটা কি? না হলে চুরি চাপ একদম নয় স্যার, একদম নয়। আপনি অন্য কোনো ঘটনা আরে তোর মাথায় অসুস্থতা কিসের অসুস্থ? মাথা তোরা মাথা ডাকলা কিছুই ধরে বুঝতে পেরেছি। গোলমাল খুব গভীর না হলে আপনি করতেন। দেখে পাঠান আপনার এই টিচার।
আমি আমি যাচ্ছি আমাকে ভাগাড়া চুপ করে না আমি নিচে গিয়ে আরে কে দেখে তুলতে পারেন না সরি নয় অন্য করে ভাষা কি বললেন আমার কি বলছেন আপনি? আমি জিজ্ঞেস করলাম লাগেনি কেন? তার আগে বলুন আপনি কে হুড়মুড়ি আমার ঘাড়ে এসে পড়লেন স্যার উনি তো আমাদের অঙ্কের টিচার সুশীল পাত্র। ও আই সি নমস্কার। আপনি এখন বাগানে ছিলেন না হ্যাঁ আমি বাগানে ছিলাম, ওই ক্লাস 9 এর অঙ্কের খাতাগুলো দেখছিলাম, দেখা শেষ হয়ে গেল। এই ওদের ক্লাসে যাবার আগে ঢুকতে গেলাম, আমি আপনার সঙ্গে মানে ইয়ে স্কুল কমিটির কাছে সিলেবাস কমিটির কাছে ওসব অদ্ভুত কিন্তু উদ্ভট প্রস্তাব আপনি দিয়েছেন আপনি তো আমি দিয়েছি, কিন্তু ওই প্রস্তাব আমি এখন কখন নিচ্ছি, মানে ফিরিয়ে নিচ্ছি আর কি। ইতিহাস, ভূগোল, বাংলা সব সাবজেক্টেরই দরকার আছে, শুধুমাত্র অঙ্ক পড়িয়ে তো আর সম্পূর্ণ করা যায় না। এ তো আমাকে পাগল করে দেবে। আরে কথার মধ্যে কি শব্দ বুঝে দিতে ধরতেই পারছি না কোকিলের ডাকটা মানেটা কি? স্যার উনি কথা বলতে গেলেই না মাঝে মাঝে কোকিলের ডাক বেরিয়ে পড়ে। কিংবা এটাই হয়তো আমার শুরু। স্যার আপনি বসুন, আমি এক্ষুনি আসছি। ওদের ক্লাসে যাই একবার। আপনি কোথাও যাবেন না, কোথাও না। না এই খাতাগুলো দিতে হবে তো। আমি বলা হিসাব করি আপনাকে বলছি আপনি কোথাও যাবেন না, অন্য কাউকে পাঠিয়ে দিন। না আপনার সাথে আমার কথা আছে। আমি নিজে হাতে খাতাগুলো দেবো বলে এতক্ষণ ধরে বাগানে বসে। আমি আপনাকে বলেছি আপনি কোথাও যাবেন না, আপনার সাথে কথা চলে আসুন, এখানে বসুন। সুশীলবাবু পরীক্ষার খাতাগুলো তুমি ওর ক্লাস মনিটরকে দিয়ে দাও। যাও আপনি এখানে বসুন। আমি আসবো। এখানে বসুন। স্কুল রেকর্ডে দেখছি আপনি অনেক দিনে দীর্ঘকালীন ছুটি নিয়ে বসেছেন। অসুখটা কি? আপনি চুপ করুন, ওনাকে বলতে দিন। বলুন। কোকিল রোগ। কোকিল রোগ? হ্যাঁ। সেটা কি? আপনি সালিম আলীর নাম শুনেছেন? সালিম? বারো আছে? নাম শুনিনি, তবে এরকম একটা নাম আসছে কেন? না নামটা শুনেছি, খুব চেনা, কিন্তু কিছুতেই মনে পড়ছে না যে কি হেডমাস্টারও মনে পড়ছে না। সুশীলবাবু, অপ্রাসঙ্গিক সমস্ত কথা বাদ দিয়ে আমি আপনাকে কয়েকটা প্রশ্ন করছি, তার উত্তর দিন। বেশ কিছু অভিযোগ আপনার নামে আমাদের দপ্তরে জমা করেছে। ঠিক আছে। স্কুল ইন্সপেক্টরের সঙ্গে সঙ্গে আমি সে ব্যাপারে তদন্ত করতে এসেছি। তার আগে আমাকে একটু কিছু বলতে দিন। এতদিন ধরে আমি যা করে এসেছি সেটা সে করবা এ কি অসভ্যতা? আমি দেখছি। আরে কোনো ডিসিপ্লিন নেই। ক্লাস 9 এ ছিল না স্যার, ওদের অঙ্কের নম্বরগুলো বলছে আর ওরা ওই রকম ভাবে অঙ্কের নম্বর মানে আমার খাতা। আরে বন্ধ করে সব।
একজন মানুষ আমাকে বলেছিল আমি কথার মধ্যে পাখিরটা মিশিয়ে দিতে পারি বলে সে আমাকে হিংসে করে। সেই তো আমাকে বলেছে এটা কোনো রোগ নয়, এর জন্য লজ্জা